ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ডাকসুতে প্রচারণার শেষ দিনে ডোপ টেস্ট। হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য রায়। ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও অবরোধ। ভাঙা হয়ে 21 জেলায় যান চলাচল বন্ধে ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়াতেও মহাসড়কে অবস্থান বিক্ষোভ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ও মাকে হত্যার ঘটনায় গ্রেফতার 2, ধর্ষণে ব্যর্থ হয়ে খুন বলছে পুলিশ। বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে। রাজবাড়ীতে মাজারে হামলা হত্যার ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম সহ 2 জন গ্রেফতার। সহিংসতার আরেক মামলায় এখন পর্যন্ত ধরা হয়েছে 16 জনকে। চাঁদপুরে প্রকল্পের কাজে অনিয়ম, সেতু না বানিয়েই বেশিরভাগ বিল তুলে নিয়েছে ঠিকাদার। দুর্ভোগে স্থানীয়রা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নাটোরের বড় হরিশপুর বাইপাস সড়ক। ভোগান্তিতে যাত্রীরা, ঘটছে দুর্ঘটনাও। নাটোর বড় হরিশপুর বাইপাস দ্রুত সংস্কার করা দরকার। আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। 2 দিন পর পর এই রাস্তার কাজ হয়, 7 দিনও যায় না, 3 দিনও যায় না। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। আমরা সেই খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি আলামিন হক অহনের কাছে। অহন, আপনি ঠিক কোন কেন্দ্রে আছেন এই মুহূর্তে? সেখানকার ভোট গণনার আপডেট একটু জানতে চাই। আমি আছি সিনেট ভবনে এবং সিনেট ভবনের 2য় তলায় প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, যেখানে মূল যে ঘোষণা যেখান থেকে হবে আমি সেখানে আছি। মূল ঘোষণা হওয়ার আগে একেবারে এই ভবনেই আমরা দেখছিলাম যে নিচে ভোট গণনার কার্যক্রম চলছে। জায়ান্ট স্ক্রিনে সেটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তবে তারপরে অর্থাৎ চিফ রিটার্নিং কর্মকর্তার পাশেই কর্মকর্তার যে কার্যালয়, তার লাগোয়া সিনেট হলে সেই মূল ঘোষণা সেখান থেকে দেওয়া হবে। এবং আপনি জেনে থাকবেন ভোটাধিকার প্রয়োগ করেছেন এবার সবচেয়ে বেশি, এমনটি ধারণা করা হচ্ছে। যদিও সেটি কত শতাংশ কাস্ট হয়েছে এখনও সেই হিসাবটি পাওয়া যায়নি। সাধারণত যে 8টি কেন্দ্র আছে সেই 8টি কেন্দ্রের যে প্রাথমিক গণনা সেটি তারা নিজেরাই শেষ করবেন এবং সেখানে একটি ঘোষণা দেওয়া হবে। তারপরে সেই ফলাফলগুলো এই সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবে। তারপর তিনি সেটি আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার আগেও যদি কেউ এই 8টি কেন্দ্রের ফলাফল নিজে থেকে হিসেব করে নেন, তবুও তিনি কে জিতে গেছেন, কে হেরেছেন তার একটি হিসাব তিনি পেয়ে যাবেন। কেউ যদি চান এই 8টি বিচ্ছিন্ন যে হলগুলো আছে সেগুলোর গণনা নিজে থেকেই যদি কেউ করেও ফেলে, এবং সেটি নিশ্চয়ই গণমাধ্যম কর্মীরা কিংবা আমরা যারা আছি তারাও সেটি চেষ্টা করছি। এবং তারপরে প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমি পুরো ক্যাম্পাস অন্তত কয়েক দফা ঘুরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে আছেন এবং একই সঙ্গে সহাবস্থান দেখা গেছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে এবং বেশ কিছু গুরুতর অভিযোগও আছে ছাত্রদলের পক্ষ থেকে। সেই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে জমাও দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেগুলো নিয়েও কাজ করছে। এখন গণনা শেষে বোঝা যাবে কার কপালে 1 বছরের জন্য জুটলো ভিপি, জিএস কিংবা অন্যান্য পদের সেই প্রার্থিতা, কারা জিতে গেলেন সেটি জানা যাবে। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা আবার ফয়সাল মাহমুদের কাছে যেতে চাই। ফয়সাল, আপনার কেন্দ্রের আপডেট একটু জানতে চাই। ফলাফলের স্বচ্ছতার জন্য তো এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, সব মিলিয়ে কি দেখছেন আপনি? 4টার সময় ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেখানে, এবং সেখানে প্রায় 63% ভোট কাস্ট হয়েছে, যেমনটি আমাদেরকে এখানকার যে দায়িত্বশীল নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন।
আর কিছুক্ষণ পরেই কিছুক্ষণ আগেই কিন্তু এখানকার যে বড় জায়ান্ট স্ক্রিনটি আছে সেটি ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং ভেতরে যে ভোটের যে ফলাফলের যে গণনার যে বিষয়টি রয়েছে সেটি পুরোটাই কিন্তু এই স্ক্রিনে দেখানো হচ্ছে। এখানে আমরা দেখছি 4টি ক্যামেরা 4টি অ্যাঙ্গেলে ভেতরে যে কক্ষে মূলত যে ব্যালট বাক্সগুলো রাখা হয়েছে কিংবা তাদের ভোট গণনার যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই কিন্তু এখান থেকে সাংবাদিক সহ শিক্ষার্থীরা কিংবা প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই সেটি পুরোপুরি বাহিরে থেকে পর্যবেক্ষণ করতে পারছেন। যদিও কিছুক্ষণ আগে কিছুটা বিতর্ক উঠেছিল যে ভোট কেন্দ্রে কেন সাংবাদিকদেরকে অ্যালাউ করা হবে না, পরবর্তীতে এটি নিয়ে বেশ কয়েকজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে তারা বেশ সোশ্যাল মিডিয়াতেও তারা বিষয় নিয়ে সোচ্চার হন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রিটার্নিং কর্মকর্তা তখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3জন সাংবাদিক সমিতির 3জন সদস্যকে তারা অ্যালাউ করেছিলেন, যার পরবর্তীতেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত বলা যায় যে সকাল থেকে এই ইউল্যাবের যে কেন্দ্রটি ছিল সেখানে কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং শেষ সময়ে এখন ভোট গণনার কার্যক্রম চলছে। সেটি বাহিরে তারা বড় করে এলইডি স্ক্রিনের মাধ্যমেই সেটি কিন্তু দেখানোর ব্যবস্থা করেছেন এবং সেটি কিন্তু চালুও করা হয়েছে। তো লোপা আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ। ফয়সাল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। জাকসু নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা, চলবে রাত 12টা পর্যন্ত। প্রচারণার শেষ দিনে ছিল ডোপ টেস্টের কার্যক্রম। এদিকে ভিপি পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তফসিল অনুযায়ী শেষ দিনের প্রচার, তাই ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেউ কেউ প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলছেন। ভোটারদেরকে যে হারে রিচ করতে চাই আমরা, সেই হারে রিচ করার উপায়টা আমাদের কর্তৃপক্ষ আমাদের রাখেন নাই। তো এই জায়গায় একটা চাপ কাজ করতেছে, তবুও ক্যাম্পাসের আমেজ, ভোটারদের মধ্যেও যে উত্তেজনা, আমাদের মধ্যে যে উত্তেজনা, সেটা সত্যিই দেখার মতো এবং আমরা খুবই এক্সাইটেড পরশুদিন ভোট নিয়ে। আমরা দেখতে পেয়েছি যে ব্যাপকভাবেই পুরোটা সময় জুড়ে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বিশেষ করে টাকা খরচের বিষয়ে, ভোটারদেরকে উপঢৌকন দেওয়ার বিষয়ে কোনো রকম বিধিমালা এখানে মানা হয়নি। আচরণবিধি প্রণয়নের পর থেকে বেশ কিছু অভিযোগপত্র আমরা জমা দিয়েছি। সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশনার এখন পর্যন্ত ন্যূনতম ব্যবস্থা নেয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে শুরু হয় প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র সহ কয়েকটি পয়েন্টে চলে নমুনা সংগ্রহ। তবে ডোপ টেস্টের সময়সীমা নিয়ে ক্ষোভ জানান কিছু প্রার্থী। শেষ সময়ে এসে যে ডোপ টেস্টটা করা হচ্ছে সেটা আসলেই আমাদের কাছে এটা হ্যাসেল মনে হচ্ছে, কেননা এই ডোপ টেস্টটা ছিল জরুরি ছিল, সেটা আমাদেরও দাবি ছিল, কিন্তু সেটা আমরা যখন মনোনয়ন দিয়েছি তারপরে পরে নিলেই ভালো হতো। আজকে যেহেতু প্রচারণার কিছু অংশ হয়তো বাকি আছে কোনো প্রার্থীর, তারা সেটা সম্পন্ন করবে। এমন সময় আজকে আমরা যখন চিকিৎসা কেন্দ্রের সময় দিচ্ছি তখন সেটা আমাদের প্রচারণার দিকে একটু আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ভোট ঘিরে ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তার কথা জানান জাকসু নির্বাচন কমিশন। আমাদের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনে ইতিমধ্যেই আমাদের প্রার্থীগণ তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ এখন আমরা বলতে পারি যে একটি উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। এদিকে হাইকোর্টের রায়ে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন অমরত্য রায়। সম্প্রতি ঐক্য প্যানেল থেকে লড়বেন তিনি। বিশ্ববিদ্যালয় বিবেচনা করেনি, হয়তো তাদের যেই লজিকের জায়গা, সেই লজিকের জায়গা ওই জায়গা থেকে আমাদের কাছে একটু অবিবেচকের মতো মনে হয়েছে বলে আমরা হাইকোর্টে গিয়েছি। আমরা সেই চেম্বার আদালতে যে শুনানি, সেই আইনি জটিলতা শেষ করে আমরা বিজয়ী হব। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু, আমরা তার কাছ থেকে জেনে নেব। নিপু, প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম চলল, সেই সাথে অমর্ত্য রায়ের প্রার্থিতাও ফিরে পেলেন। সব মিলিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে প্রথমত যদি বলি যে ডোপ টেস্টের বিষয়টি, সেই ডোপ টেস্টের বিষয়টি কিন্তু শেষ হয়েছে, তবে এখনো রেজাল্ট কিন্তু আসেনি। যদিও কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছেন বা মত বিনিময় সভা করেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এই গণমাধ্যম কর্মী থেকে কিন্তু ওনারা স্পষ্ট জানিয়েছেন যে ডোপ টেস্টের যে রেজাল্ট সেটি হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর আরেকটি বিষয় যেটা বলেছেন যে অমরত্য রায়ের যে রায়, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে নির্বাচনের যিনি প্রধান
নির্বাচন কমিশন বলেছেন তারা কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন চেম্বার আদালতে। সেই চেম্বার আদালত অমৃত রায়কে যে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশটি সেটি স্থগিত করেছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যে স্থানটিতে রয়েছি, নির্বাচন কমিশন গণমাধ্যমের সঙ্গে বেশ কিছু আলোচনা করেছেন। সেই বিষয়টিতে তারা নিশ্চিত করেছেন যে 11 তারিখে নির্বাচনটি হবে, সেখানে মোট 21টি কেন্দ্রে ভোট প্রদান অনুষ্ঠিত হবে। 21টি কেন্দ্রে, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হল রয়েছে, আবাসিক হল রয়েছে। এই আবাসিক হলগুলোই মূলত ভোট কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে। এর মধ্যে 10টি ভোট কেন্দ্র হচ্ছে নারী এবং 11টি হচ্ছে ছাত্রদের জন্য ভোট প্রদান করবেন। তো এই ছিল এখানকার সবশেষ। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামীকাল প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর আগে গতকাল প্রথম দিনের মতো যাচাই বাছাই কার্যক্রম চলে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন ফর্মে তথ্য ডোপ টেস্টের ফলাফলের পাশাপাশি ফৌজদারি মামলার রায়ে অভিযুক্ত কোনো প্রার্থী রয়েছেন কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে। আগামীকালকে আমরা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। পরের দিন যদি কারো প্রার্থীতা যদি বাতিল হয়, তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি। তারপরের দিন আমরা সেটাই করব। এরপরে হচ্ছে আমাদের 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বেশি ভোগান্তি পোহাতে হয় ভাঙা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার বাসিন্দাদের। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী এবং চালকরা। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে গেল কয়েকদিন ধরেই ক্ষুব্ধ ফরিদপুর ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নের মানুষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আবারও বিক্ষোভে তারা। ঢাকা বরিশাল মহাসড়কের কোথাও গাছ ফেলে কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। জানান, দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে তাদের মা মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এছাড়া কৈডুবি সদরদি এলাকায় প্রায় 3 ঘন্টা বেনাপোল ঢাকা রেলপথ অবরোধ করেন তারা। এ সময় পুনরায় ইউনিয়ন দুটি ভাঙ্গা উপজেলার সাথে যুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। আমরা চাই ভাঙ্গা ঐক্যবদ্ধ থাকবে, ভাঙ্গার কোনো অংশ ওই সালতা নয়, আমরা কোনোভাবে বিচ্ছিন্ন হতে চাই না। আমাদের সীমানা আমাদের রাখা হোক, না হলে আমাদের ছেলেরা যে আন্দোলন গড়ে তুলছে আর এরপরে আরো কঠোর আন্দোলনে আরো গড়ে তুলবে। আমাদের এই ইউনিয়নকে আমরা পুনরায় ফেরত আনবো, এই দাবি আমাদের না মানা আগ পর্যন্ত আমরা এই রাজপথ থাকবো। ভাঙ্গা থেকে কেটে নবগ্রাম সালতা নেওয়ার পরিকল্পনা চলতেছে, আমরা এটা কিছুতেই মানবো না। আমরা জন্ম নিয়েছি ভাঙ্গা, আমরা মরবো ভাঙ্গা। মহাসড়ক অবরোধ করায় ভাঙা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল রাস্তা আটকে দেওয়ার জন্য আমরা জরুরি একটা কাজে যাওয়া পারতেছি না, কিন্তু এরকম আরো কতদিন চলবে? এই অবরোধের কারণে তো মনে করেন যে আমাদের ট্রাক ড্রাইভারদের অনেক কষ্ট হয়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মী ও স্থানীয় জনতা। আশুগঞ্জ গোল চত্বরে কর্মসূচি শুরু হলে মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুই পাশে অন্তত 5 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জানান, নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসে বিজয়নগর উপজেলার চান্দুরা ও ভুদন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 নম্বর সংসদীয় আসন থেকে বাদ দিয়ে 2 নম্বর সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে। সীমানা পরিবর্তন না করে ইউনিয়নগুলোকে আগের স্থানে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। দেশের স্বার্থকে উপেক্ষা করে, জনগণের স্বার্থকে উপেক্ষা করে কেন 2টা ইউনিয়নকে সংযুক্ত করা হলো সেটা আমাদের বোধগম্য নয়। নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আমাদের সীমানা যাতে পূর্বের জায়গায় বহাল রাখা হয়। আমরা এই নতুন সংযুক্ত চাই না, আমরা চাই পূর্বের সীমানা নির্ধারণ করে আমাদের নির্বাচন দিতে হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম হিমেল। হিমেল, অবরোধ কি এখনো চলছে? আর সমস্যার সমাধানে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা?
লোপা অবরোধ এখনো চলছে। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের যদি দেখাতে চাই, এই জায়গাটি হচ্ছে ভাঙা বাস স্ট্যান্ড পার বলা বাঁশ এবং কলা গাছ ফেলে কিন্তু এই জায়গাটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন, সারাক্ষণই অবস্থান ছিলেন। তারা সকাল 8টা থেকে অবরোধ তারা শুরু করেছেন। সেই হিসাবটা যদি বলি তাহলে প্রায় 8 ঘন্টা পার হয়ে প্রায় 9 ঘন্টা যাবৎ তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন এবং রাস্তার যে গোলচত্বর, ভাঙা গোলচত্বর, এর চারদিকে কিন্তু 10 কিলোমিটার করে প্রতি পাশেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে যে যাত্রী সাধারণ রয়েছেন বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন বা ঢাকা থেকে ফিরছিলেন, তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন আমরা দেখেছি। এবং আসলে যে আন্দোলনকারী যারা, তাদের সাথে আমরা যেটা কথা বলেছি সেই কথাতে তারা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি, তাদের যে 2টি আসন ভাঙা থেকে কেটে নিয়ে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে সেটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বা পুনর্বহাল না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলন থেকে সরবেন না। এর আগে কিন্তু গত শুক্রবারে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা সেই অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এবার এখনো পর্যন্ত তারা যেটা জানিয়েছেন, তাদেরকে তাদের কাছে কেউ এখনো পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো এটি পুনর্বহালের কোনো আশ্বাস নিয়ে আসেননি, বিধায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা রাতেও এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। লোপা। হিমেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুরে মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুলু বলেন, দেশের অর্ধেক জনসংখ্যাই নারী, তারা চাইলে অনেক কিছু বদলে দেওয়া সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নারীরা ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে বিপ্লব করে বিএনপিকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। বাংলাদেশের বেশিরভাগ মা বোনেরাই বিএনপি খালেদা জিয়া ধানের শীষকে বেশি ভালোবাসে, এটা আমরা বিশ্বাস করি। এই মহিলারা যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, একমাত্র মহিলারাই পারে বাংলাদেশের ক্ষমতা অর্জন করতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিকেলে সেখান থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এদিকে দুপুরে পুলিশ সুপার জানিয়েছেন, ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে মোবারক। এ সময় তার মা দেখে ফেলায় দুজনকেই হত্যা করেন তিনি। গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকারও করেছে মোবারক। এর আগে সোমবার সকালে নগরের কালিয়াজুড়ি এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়াকেও গলা টিপে হত্যা করে। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে হামলা, হত্যা ও মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় মসজিদের ইমাম আব্দুল লতিফকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ থেকে। গ্রেফতার আরেকজনের নাম অভিমণ্ডল রঞ্জু। এর আগে গতরাতে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন নুরাল পাগলার ভক্ত নিহত রাসেলের বাবা আজাদ মোল্লা। মামলায় 3.5 থেকে 4,000 অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এদিকে সহিংসতার ঘটনায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিজের কাজ না করে অধিকাংশ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। অপরদিকে কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে অর্ধেক, চূড়ান্ত কাজের বিল তুলে নিয়েছেন অপর এক ঠিকাদার। চাঁদপুরের শাহরাস্তিতে চলেছে এমন লুটপাট। এর সাথে সম্পৃক্ত রয়েছে উপজেলা নির্বাহী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা। অর্থের এমন নিদারুণ তসরুপের ফলে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। মাটির সড়ক বা বাঁশের সাঁকো এসবই চাঁদপুর শাহরাস্তি উপজেলার চলাচলের মাধ্যম। যদিও 2023-24 অর্থবছরে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়। অভিযোগ উঠেছে, সেতু নির্মাণ না করেই প্রকল্পের বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন
সাব ঠিকাদার তাজুল ইসলাম সুমন। একই প্রকল্পের আওতায় 2024-25 অর্থবছরে আরও কয়েকটি ব্রিজের নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে চূড়ান্ত বিল উত্তোলন করেছেন সাব ঠিকাদার মেশকাত আহমেদ। কাজ হবে বলতেছে যে পানি বদ্ধ হলে যেন স্কিমের কাজটা শেষ হয়ে যাবে, তো অনেক কাজ দাম করে দিবে, এই কথা কাম করে মানে বাড়াইতেছে, সমস্যা দিতেছে। মাটি কাটছে, বানসান দিছে, দেওয়ার পরে বিগত 5 মাস আগে কাজটা হয়ে গেছে। আমরা তো জানি না মানে কবে টাকাগুলো খাইছে, যারা খাইছে তারা জানে ব্রিজটা করে দেয়। এরই মধ্যে ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছে ঠিকাদার মেশকাত। অন্য ঠিকাদার প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে দিলেন নানান অজুহাত। যেহেতু আমি কাজ করবো, আমার 3টা ব্রিজ কাজ কমপ্লিট, তার একটা বিষয় হচ্ছে যে ইরিগেশন, ওই যে হঠাৎ বৃষ্টি এসে যে পানি ফ্লো হয়ে গেছে, এটা তার কারো হাত দেয়। কিন্তু যেখানে প্রকল্পের কাজ অর্ধেকেরও বেশি বাকি, সেখানে বিল উত্তোলন হচ্ছে কিভাবে? যে চলমান অর্থ বছর আমাদের সকল প্রকল্প আমরা খুব কঠোরভাবে আমরা এটি সরজমিনে মনিটরিংয়ের মধ্যে রাখবো, যেন সরকারি অর্থের কোনো অপচয় না হয় এবং প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হয়। দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। এগুলোর কাজ না হওয়ার পরও বিল উত্তোলন করেছে, সেগুলো যদি রিপোর্ট পাই, প্রতিবেদন যদি প্রমাণিত হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং ব্রিজগুলো যাতে সম্পন্ন হয় সেই ব্যাপারেও আমি উদ্যোগ নিব। প্রশাসনের উদাসীনতা, 2 কর্মকর্তার অনিয়ম এবং ঠিকাদারের কারণে ভোগান্তি পোহাচ্ছে শাহরাস্তির জনগণ। গ্রামীণ সড়কে 15 মিটার দৈর্ঘ্যের সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় এখানে একটি সেতু হওয়ার কথা ছিল। সেতু তো হয়নি, উল্টো অধিকাংশ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। স্থানীয়রা বলছেন এসব টাকা উদ্ধার করে দ্রুততম সময়ে এখানে ব্রিজটি নির্মাণ করা হোক। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। চলাচলের অনুপযোগী নাটোরের বড় হরিশপুর বাইপাস। বেশিরভাগ জায়গায় কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। যান চলাচলের ভোগান্তি তো রয়েছেই, ঝুঁকি নিয়ে চলাচল করেন হাজার হাজার মানুষ। বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস এলজিএডের। নাটোরের সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথমটি। সড়কের বেশিরভাগ জায়গায় নেই কার্পেটিং। ছোট বড় গর্তে বৃষ্টির পানি জমে পরিণত হয়েছে মৃত্যুকূপে। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছেন হাজারো মানুষ। বেহাল এমন সড়ক নাটোর শহরের বড় হরিশপুর বাইপাসে। অথচ এই সড়কটি ব্যবহার করেই প্রতিনিয়ত রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায় চলাচল করে দূরপাল্লার যানবাহন। যাত্রী চালকদের অভিযোগ, খানাখন্দের কারণে পরিবহনের যন্ত্রপাতি তো নষ্ট হচ্ছেই, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এমন খানাখন্দ হয়েছে, বড় বড় গাড়িগুলো যাচ্ছে, এদের জন্য তো রিস্ক হচ্ছে, গাড়ির ক্ষতি। এখান থেকে গাড়িগুলো রাজশাহী, বগুড়া, রংপুরে এবং আমাদের ঢাকাতে গাড়িগুলো যাচ্ছে। দেখেন গাড়ির কত এখানে ভিড়। নাটোর বড় হরিশপুর বাইপাস দ্রুত সংস্কার করা দরকার, আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি আর ভারী যানবাহন চলাচল করলেই বেরিয়ে আসে রাস্তার কঙ্কালসার চেহারা। ইটের টুকরো আর বালি দিয়েই চলছে দায়সারা সংস্কার। অথচ জোড়াতালি মেরামতের পেছনেই নাকি বছরে খরচ 1.5 কোটি টাকা। ইট আর বালু দিয়ে এরকম মেরামতের কাজ করে, কিন্তু কিছুক্ষণ পরে এই ভোগান্তিটা আবার পুনরায় শুরু হয়, বিশেষ করে যখন বৃষ্টি হয়। এই 2 দিন পর পর এই রাস্তার কাজ হয়, 7 দিনও যায় না, 3 দিনও যায় না, এই রাস্তার আবার 2 দিন পর পর এই খোয়া টোয়া সব আবার উঠে যায়। এরই মধ্যে টেকসই মেরামতের জন্য 4 কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানান স্থানীয় সরকার ও জনপথের নির্বাহী প্রকৌশলী। এটার স্থায়িত্ব বিবেচনা এই জায়গায় আসলে ঢালাই রাস্তা প্রয়োজন। আমরা একটি প্রস্তাব দিছি, আমরা আশা করি দ্রুত প্রস্তাবটি পাস হবে এবং এবছরে আমরা ইনশাআল্লাহ ইন্টারসেকশনটি ঢালাই রাস্তা করতে পারবো। সেক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী জনদুর্ভোগ হ্রাস করবে। জনভোগান্তি কমাতে বড় হরিশপুর বাইপাসটি মেরামতে স্থায়ী পদক্ষেপের দাবি সচেতন মহলের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে জেলেদের জালে। ভরা মৌসুম হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না মৎস্যজীবীরা। তাদের দাবি, পাল্টে গেছে ইলিশের ভরা মৌসুম। গবেষকরাও বললেন, আবহাওয়াগত কারণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইলিশের ডিম ছাড়ার সময়ে। নদীর বুকে নীরব সংগ্রাম, ঢেউর সাথে লড়াই করে চলছে জেলেদের মাছ শিকার। দৃশ্যটি ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর।
দেশের ইলিশের 1/3 আহরণ হয় দ্বীপ জেলা ভোলায়। একসময় জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও গত কয়েক বছর ধরে সেই চিত্র পাল্টেছে। এতে একদিকে যেমন কমেছে মৎস্যজীবীদের আয়, অন্যদিকে বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। গাঙ্গে খেয়াল হইতাম 7 জন মাঝি গেছি, আমরা জাক্কা 3 আলি মাছ পাইছি, 1300 টাকা বেচছি, তেল খরচ দিয়া টিয়া 50 টাকা করে আমরা পাইছি। যেই ইলিশ পাই আমরা, ওই ইলিশ মাছ বেচা ধরেন কোনো সংসার চলে না। 6-7 জন বাকি তো, এই ধরেন 3 আলি জাটকা পাইছি, 1300 টাকা নেন বেচা হয়েছে। আগস্ট মাসে নদীতে আমাদের বড় মজলিসে মাছ পাইতাম, ভালো ইলিশ মাছ ছিল ওই সময়। এখন সিজন ঘুরে গেছে, এখন অক্টোবর মাসে নদীতে আমরা মাছ পাই। আগে তো পাইতাম 10,000 20,000 টাকা মাছ পাইতাম, আগে 3-4 বছর আগে। 2 বছর 3 বছর কোনো মাছ নেই। 500 টাকা 1000 টাকা 200 টাকা 300 টাকারও পাই। জেলেদের দাবি, আগস্ট মাস নদীতে ইলিশের বিচরণের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে তা পাল্টে গেছে। তাই এখন জালে ধরা পড়ে না কাঙ্ক্ষিত ইলিশ। আগে আগস্ট মাসে ইলিশের মৌসুম ছিল, এখন অক্টোবর মাসে আইছে। 3 দিনে ইলিশ মাছ ধরছি আমরা, 1-150 মাছ পাইছি, একটা মাছের ফেটেও ডিম পাইনি। আর 2 বছর আগে আমরা ভাদ্র মাসে ডিমালা ইলিশ মাছ পাইতাম, কিন্তু এই বছর ভাদ্র মাসের 17-18 দিন জায়গা, কিন্তু এখনো ইলিশ মাছের ফেটে কোনো ডিম আমরা পাইতেছি না। গত সরকার অভিযান দিয়ে লাইছে, আগে অভিযান আরো পরে দিলে আর মাছে ঠিক মতন ডিম ছাড়তে পারতো। অভিযান আগে দেওয়ার কারণে মাছের ডিম ছাড়তে পারে না, এবার মাছের খুবই সংকট। ইলিশ গবেষকরাও বলছেন, আবহাওয়াগত কারণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইলিশের ডিম ছাড়ার সময়, সেই সাথে বদলেছে মৌসুমও। একটা সময় আগস্ট সেপ্টেম্বরকে ইলিশের ভরা মৌসুম হিসেবে বিবেচনা করা হতো। তা বর্তমান সময়ে আবহাওয়াগত পরিবর্তন, গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, একই সাথে মনুষ্য সৃষ্ট নানাবিধ কারণে ইলিশের এই যে প্রাপ্যতার সময় যেন মৌসুম যেন একটু শিফট করতে যাচ্ছে, এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নদীতে ইলিশের আকালের বিষয়টি জানা আছে মৎস্য কর্মকর্তাদের। জেলেদের দাবির ভিত্তিতে ইলিশের নিষেধাজ্ঞার সঠিক সময় নির্ধারণে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমরা সেরকম একটা প্রস্তাবনা আমরা দিতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানকার জেলে ভাইরা তারা প্রধান এটার আহরণকারী। পাশাপাশি গবেষকদের সাথে আমাদের মাঝে মাঝে কথা হয়, তারাও যেটা বলছেন যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে সিজন চেঞ্জ হয়েছে, মাছের মাইগ্রেশনও লেট হচ্ছে এবং মাছের ডিমটাও দেরিতে আসছে। জেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে আছেন 1,71,120 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।